2026 সালের 7ই আগস্ট মুসলিম ঐক্যকরণের ক্ষেত্রে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে। কারণ এই দিনেই সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান মুসলিম বিশ্বের 3টি গুরুত্বপূর্ণ প্রধান রাষ্ট্র তারা ত্রিদেশীয় মক্কা সামরিক চুক্তি সম্পন্ন করেছে পবিত্র মক্কা শহরে। 1924 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই সুদীর্ঘ 102 বছরের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ চুক্তি মুসলিম বিশ্ব পায়নি। দুটি বিষয়কে যদি আমরা মনের থেকে সরিয়ে রাখি, এক, তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান তারা যে সামরিক চুক্তি সম্পাদন করলো, এই চুক্তিকে তারা আদৌ কতটা বাস্তবায়ন করতে পারবে। কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র এই 3 রাষ্ট্রকে আগামী দিনে নানান রকম চাপ প্রয়োগ করে এবং প্রলোভন দিয়ে মুসলিম ঐক্যকে ভেঙে খণ্ড খণ্ড করার সর্বাত্মক প্রচেষ্টা করবে, ঠিক যেভাবে পশ্চিমী বিশ্ব মুসলিম বিশ্বের খিলাফতকে ভেঙে চুরমার করেছিল এবং গত 100 বছর ধরে মুসলিমদেরকে বিচ্ছিন্ন করে রেখেছে। একই কৌশল কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র এখন প্রয়োগ করার চেষ্টা করবে। তাই সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক তারা আগামী দিনে নিজেদের সমস্ত ইগোকে দূরে সরিয়ে রেখে যে শক্তিশালী চুক্তি তারা গতকাল সম্পন্ন করেছে, সেই চুক্তিকে কতটাকে বাস্তবতা দান করতে পারবে সেটা দেখতে হবে। দ্বিতীয়ত, ইরান যতদিন না পর্যন্ত এই জোটের সামিল হচ্ছে ততদিনে নিশ্চিত করে বলা যায় এই জোট ততটা শক্তিশালী হতে পারবে না মুসলিম বিশ্বকে পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ নেওয়ার জন্য যতটা শক্তি দরকার। সুতরাং এই দুটি বিষয়কে যদি আমরা সরিয়ে রাখি তাহলে একথা অনস্বীকার্য যে মুসলিম বিশ্ব এতদিন ধরে যে চুক্তির কথা ভাবছিল, যে জোটের কথা ভাবছিল, সেই জোট কিন্তু এই মুহূর্তে হওয়ার পথে। এই চুক্তি নিঃসন্দেহে অত্যন্ত শক্তিশালী, কূটনৈতিক দিক থেকে অত্যন্ত প্রয়োজনীয় একটা চুক্তি। এখন আমরা আজকের এই ভিডিওতে আলোচনার চেষ্টা করব যে চুক্তির মধ্যে কি কি শর্ত আছে, কেন আমরা বলছি যে এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষার ক্ষেত্রে এবং আগামীতে পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ হতে চায় তার জন্য এই চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অন্যতম কারণ এই যে একদিকে পাকিস্তান পরমাণু শক্তিধর রাষ্ট্র, সৌদি আরব মক্কা মদিনার দেশ, পাশাপাশি পৃথিবীর অন্যতম ধনী একটা দেশ, পৃথিবীর সর্ববৃহৎ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব। তাই সৌদি আরবের কাছে যেমন ধর্মের শক্তি রয়েছে, পাশাপাশি রয়েছে অর্থের জোর। এবং তুরস্ক, যে তুরস্ক একটা সময় ইউরোপকে শাসন করেছে, যে তুরস্ক ক্রুসেডে মুসলিমদেরকে জয় নিশ্চিত করেছিল এবং ইউরোপ মহাদেশের সাম্রাজ্য বিস্তার করেছিল সুদীর্ঘ কাল ধরে। তাই অটোমান সাম্রাজ্যের যে গৌরব, সেই গৌরবের উত্তরাধিকার বহন করছে এই তুরস্ক রাষ্ট্র। অপরদিকে তুরস্ক সাম্প্রতিক সময়ে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, আধুনিক অস্ত্র তৈরির ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন করেছে। এমনকি 2025 সালে ইউরোপ মহাদেশের 90% রাষ্ট্র কোনো না কোনোভাবে তুরস্কের কাছ থেকে অস্ত্র ক্রয় করেছে। তাই পশ্চিমী বিশ্ব এখন অস্ত্রের বিষয়ে তুরস্ককে নির্ভর করতে শুরু করেছে। তাই সামরিক দিক থেকে এমন একটি উন্নত রাষ্ট্র তুরস্ক, সে যদি সৌদি আরব পাকিস্তানের সঙ্গে চুক্তি করে নিঃসন্দেহে মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অপরদিকে ইরান কিন্তু এই চুক্তিকে তাদের জন্য থ্রেট বা বিপদ বলে মনে করছে না, বরং মুসলিম বিশ্বের ঐক্য তৈরি হওয়ার একটি প্রাথমিক ধাপ বলেই এই চুক্তিকে বিবেচনা করছে ইরান। সুতরাং যে আশঙ্কাটা আমরা করছিলাম যে ইরানের সঙ্গে সৌদি আরবের যুদ্ধ না বেঁধে যায় এই জোটের পরে, সেই সম্ভাবনা কিন্তু মোটেই নেই। তাছাড়া এরদোয়ান কিংবা এমবিএস তারা প্রত্যেকেই জানিয়েছে তাদের এই সামরিক জোট পৃথিবীর কোনো দেশকে আক্রমণ করবার জন্য নয়, বরং নিজেদের মধ্যে কাজের শক্তি, সেই শক্তিকে বাড়ানোই তাদের লক্ষ্য। তৃতীয়ত, পশ্চিম এশিয়ার যে কোনো দেশ এই জোটে চাইলে তারা যোগদান করতে পারে, সে কথাও জানানো হয়েছে গতকাল। চলুন শুরু করা যাক আজকের আলোচনা। শুরুতেই আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই যে বিষয়টি আমাদের দেখে নেওয়া দরকার, মুসলিম বিশ্বের বর্তমানে সবচাইতে শক্তিশালী দেশ আমরা যদি নেটোর প্রশ্নে বলি, নেটোতে আমেরিকা হচ্ছে সব থেকে শক্তিশালী দেশ, তারপরে দ্বিতীয় বৃহত্তম, দ্বিতীয় সবচাইতে শক্তিশালী যে রাষ্ট্র তার নাম তুরস্ক। তুরস্ক এই জোটে যোগদান করার ফলে নেটোর যে অভিজ্ঞতা, নেটোতে প্রশিক্ষণ দানকারী দেশ হিসেবে তুরস্কের সবচেয়ে বেশি নাম আছে। সেই তুরস্ক মুসলিম সৈন্যবাহিনীকে প্রশিক্ষণ দিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ শক্তিশালী সৈন্যবাহিনী তৈরি করবার ক্ষেত্রে তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অপরদিকে পাকিস্তান, পৃথিবীর মধ্যে যতগুলি মুসলিম দেশ আছে তাদের মধ্যে সর্বাধিক সৈন্যবাহিনী রয়েছে এই পাকিস্তানের। পাশাপাশি পাকিস্তানের কাছে রয়েছে পরমাণু শক্তি, যা মুসলিম বিশ্বের আর কোনো দেশের কাছে নেই। সেদিক থেকে পাকিস্তান একটি ইউনিক দেশ। এবং সৌদি আরব, সৌদি আরবের কাছে সামরিক শক্তি অত বেশি না থাকলেও লিকুইড টাকার পরিমাণ, বিপুল পরিমাণে তার কাছে নগদ টাকার একটি মজুদ রয়েছে। তাই সৌদি আরব
পাকিস্তান ইতিমধ্যেই ঋণগ্রস্ত, সামরিক শক্তি এবং প্রযুক্তি উভয় থাকা সত্ত্বেও তারা কিন্তু ভঙ্গুর একটা রাষ্ট্র। আবার তুরস্কের কাছে বর্তমান সময়ে সামরিক সবচেয়ে উন্নত প্রযুক্তি থাকলেও তারা বিপুল পরিমাণে বিনিয়োগ করে তাদের মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে শক্তিশালী করতে পারছে না। এই দুইয়ের অভাব কিন্তু একাই সৌদি আরব মিটিয়ে দিতে পারে। তাই এটা একটা ইউনিক কম্বিনেশন। এই তিন রাষ্ট্র যদি এক জায়গায় হয়, আমরা এই আজকের আলোচনায় বোঝার চেষ্টা করব তিনটি রাষ্ট্র এই চুক্তির মাধ্যমে তাদের সামরিক শক্তিকে এক জায়গায় করেছে। তাই এক জায়গায় আনার পর সেই সামরিক শক্তির চেহারাটা ঠিক কেমন হবে সেটা আমরা বুঝবো। তবে প্রথমেই আমরা দেখে নেব সৌদি, তুরস্ক, পাকিস্তান এই তিনটি রাষ্ট্রের যদি গড় বার্ষিক উৎপাদন অর্থাৎ জিডিপি কে যদি আমরা এক জায়গায় করি, তাহলে দেখবো যে 3 ট্রিলিয়নেরও অধিক তাদের বার্ষিক উৎপাদনের পরিমাণ গিয়ে দাঁড়াচ্ছে। এটা নিঃসন্দেহে একটা বিরাট বড় ফিগার। 3 ট্রিলিয়ন ইকোনমি তৈরি হয়ে যাচ্ছে তিনটে দেশকে এক জায়গায় করলে, যেটা রাশিয়ার ইকোনমি তাকেও ছাড়িয়ে যাবে কিন্তু এই তিনটে দেশের টাকাকে যদি এক জায়গায় করা হয়। আর মিলিটারি প্রশিক্ষণ আমরা দেখে নিই যে বর্তমান পৃথিবীতে ফাইটার জেট তাকে আধুনিক যুদ্ধের সবচাইতে কেজো একটা অস্ত্র বলেই মনে করা হয়। সেই আধুনিক ফাইটার জেটের প্রশ্নে তিনটি দেশের সামরিক শক্তিকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে 1000-এরও অধিক এরকম ফাইটার জেট পাবো। তাই 1000 ফাইটার জেট যদি কোনো একটা জোটের কাছে থাকে, সেই জোট সামরিক প্রশ্নে কতটা শক্তিশালী কল্পনা করুন। পাশাপাশি সাবমেরিন, সামুদ্রিক যে নৌবাহিনী, যে শক্তি অত্যন্ত জরুরি, তো সেই 34টি সাবমেরিনের সংখ্যা গিয়ে দাঁড়াবে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানকে যদি আমরা যোগ করি, পাবো আমরা 90,000-এরও অধিক সাজোয়া গাড়ি। এই সাজোয়া গাড়ি যা যুদ্ধের সময় মিলিটারির বা সেনাবাহিনীরা ব্যবহার করে, সেই গাড়ির সংখ্যা গিয়ে দাঁড়াবে 90,000, প্রায় 1 লাখ ছুঁই ছুঁই। ট্যাঙ্ক, যুদ্ধে ইসরায়েল লেবাননকে ধ্বংস করার ক্ষেত্রে যে ব্যবহার করে যে অস্ত্র আপনারা দেখেছেন, সেই ট্যাঙ্ক 7,000-এরও অধিক গিয়ে দাঁড়াবে ট্যাঙ্কারের সংখ্যা। কমব্যাট অ্যান্ড নেভাল প্ল্যাটফর্মস, এই তিন দেশের নৌ শক্তিকে এক জায়গায় ঠিক কতটা শক্তিশালী তা সহজে আমরা বুঝতে পারবো। এই মুহূর্তে চায়নার কাছে এইরকম নেভাল প্ল্যাটফর্ম রয়েছে 380টার মতো, অথচ এই তিন মুসলিম দেশকে যদি আমরা এক জায়গায় করি, তাহলে পেয়ে যাচ্ছি 500-রও অধিক নেভাল প্ল্যাটফর্ম, যেগুলো আধুনিক যুদ্ধে নিঃসন্দেহে অত্যন্ত প্রয়োজনীয়। তারপর চলুন পৃথিবীর যে সমস্ত শক্তিশালী অর্গানাইজেশন আছে তার মধ্যে শীর্ষস্থানীয় সংস্থা ওপেক। পৃথিবীর যে জ্বালানির মার্কেট, সেই জ্বালানি মার্কেটকে নিয়ন্ত্রণ করে এই ওপেকের নেতৃত্ব দান করে সৌদি আরব। সুতরাং ওপেকের সমস্ত শক্তি কিন্তু এই মুসলিম রাষ্ট্রগুলো একসাথে উপভোগ করবে। তেলের দাম কত হবে, কোন দেশকে তেল বিক্রি কতটা করা হবে না, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই ওপেক তখন নিতে পারবে। আর এই জ্বালানি হলো আধুনিক বিশ্বের প্রাণভোমরা। আমেরিকা যুক্তরাষ্ট্র আজ যে লুটিয়ে পড়েছে মাটিতে এসে, তার একমাত্র কারণ হরমুজ প্রণালী এবং বাবাল মান্দাবকে বন্ধ করে দিয়ে ইরান যে খেলা দেখিয়েছে, এই খেলাতে কিন্তু আমেরিকা আর এটে উঠতে পারছে না। তাই আগামী দিনে এই তিনটে রাষ্ট্র যদি এক জায়গায় হয়, ওপেকের নেতৃত্ব সম্পূর্ণরূপে তাদের কাছেই থাকবে। আমেরিকা চাইলেও, ইউরোপ চাইলেও খবরদারি করে খুব একটা লাভ করতে পারবে না। এবং সর্বোপরি পাকিস্তানের কাছে রয়েছে 170+ পারমাণবিক বোমা, যে পারমাণবিক শক্তি থাকলে সেই দেশকে পৃথিবীতে সহজে অন্য কোনো দেশ আক্রমণ করবার সাহস তো দেখাবেই না। চলুন এবার আমরা দেখে নিই যে এই চুক্তিপত্রে আসলে ঠিক কি কি বলা হয়েছে, যেটা আজকের সময় আমাদের জানা খুব দরকার। সবাই তো বলছে চুক্তি হয়েছে, চুক্তিতে আসলে কি লেখা আছে সেটা বুঝি। প্রথম যে কথা, 1 নম্বর এবং গুরুত্বপূর্ণ শর্ত নিঃসন্দেহে নেটোর যে শর্ত, আর্টিকেল নাম্বার 5, যদি এই তিনটে দেশের মধ্যে কোনো দেশকে আক্রমণ করে অপর কোনো দেশ, কোনো শত্রু রাষ্ট্র, তাহলে ধরে নেওয়া হবে যে তিনটে দেশকেই আক্রমণ করেছে সেই শত্রু দেশ, এবং নিয়ম মাফিক এই তিনটে দেশ একযোগে সেই শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে তখন যুদ্ধ ঘোষণা করবে। এমনকি জাতিপুঞ্জেও এই আত্মরক্ষামূলক যে ইউনিটি, সামরিক যে জোট, সেটা তৈরি করবার অনুমতি দিয়ে রেখেছে। আর জাতিপুঞ্জের এই আর্টিকেল 51-কে মেনেই ইতিপূর্বে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় রাষ্ট্রগুলি নেটো নামক যে সামরিক শক্তি তৈরি করে এতদিন এশিয়া, আফ্রিকা মহাদেশকে লুট করেছে। তাদেরকে আক্রমণ করবার, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবার শক্তি পৃথিবীর কোনো দেশ এতদিন দেখাতে পারেনি, যদিও ইরান সাম্প্রতিক সেই নজিরকে ভেঙেছে। তাই প্রথম যে শর্ত, সেই শর্ত কিন্তু ওই নেটোর যে আর্টিকেল নাম্বার 5 তারই শর্ত এখানে লেখা আছে এনি আর্মড অ্যাটাক এগেইনস্ট এনি ওয়ান অফ দ্য 3 স্টেটস shall be regarded as an attack against them all। দ্বিতীয় গুরুত্বপূর্ণ শর্ত, যার জন্য এই চুক্তিকে বলা হচ্ছে ঐতিহাসিক, সেটা 1 নম্বর শর্ত, কো-ডেভেলপমেন্ট অফ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং।
এইখানেই আমেরিকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই চুপসে যেতে শুরু করেছে। পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব মিলিতভাবে তারা সামরিক অস্ত্র তৈরি করবে। তারা নতুন করে অস্ত্র তৈরির কারখানা নির্মাণ করবে এবং সেই কারখানায় বিপুল পরিমাণে আধুনিক বর্তমান সময় উপযোগী অস্ত্র নির্মাণে কাজ শুরু করবে। সে কথাই বলছে কো ডেভেলপমেন্ট অফ ডিফেন্স ম্যানুফ্যাকচারিং। এই তিনটে রাষ্ট্রের যত বিজ্ঞানী রয়েছে তারা একযোগে গবেষণা করবে নতুন নতুন অস্ত্র কিভাবে প্রস্তুত করা যায়, তার জন্য তারা বিপুল পরিমাণে বিনিয়োগ করবে এবং নতুন করে কারখানা নির্মাণ করে অস্ত্র তৈরি করবে এবং সেই অস্ত্র গোটা পৃথিবীর বাজারে তারা বিক্রি করবে। এতদিন ধরে পৃথিবীতে এই অস্ত্র কারবারি দেশ ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। গোটা পৃথিবীতে তারা যুদ্ধ বাঁধিয়েছে একটি লক্ষ্য নিয়ে, অস্ত্র বিক্রি করবে বলে। তাই এতদিন ধরে আমেরিকা যুক্তরাষ্ট্র আধুনিক শক্তিশালী প্রযুক্তির দিক থেকে অনেক উন্নত অস্ত্র তৈরি করে একচেটিয়া অস্ত্র ব্যবসা করে আসছিল, যার মধ্যে অন্যতম ছিল বোয়িং, লকহেড মার্টিন, নর্থ্রপ গ্রুম্যান। সেই সমস্ত কোম্পানিগুলো কিন্তু এবার তুরস্কের যে সমস্ত সামরিক কোম্পানি রয়েছে তাদের কাছে জোরদার ধাক্কা খাবে। তাই এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্বিতীয়ত, জয়েন্ট প্রকিউরমেন্ট অফ ডিফেন্স। তুরস্ক ইতিমধ্যেই ফাইটার জেট থেকে শুরু করে ড্রোন, একাধিক আধুনিক অস্ত্র তৈরি করছে, কিন্তু তাদের কাছে বিপুল পরিমাণে টাকার মজুদ না থাকার কারণে সেই সামরিক কোম্পানি কিন্তু তারা খুব বেশি দূর এগোতে পারছিল না। এবার সৌদি আরব এবং পাকিস্তান এই তিনটে দেশ তারা একসঙ্গে টাকা বিনিয়োগ করবে, একসঙ্গে তারা অস্ত্র তৈরি করবে। অস্ত্র তৈরির জন্য নতুন নতুন কাঠামো, যন্ত্রপাতি কেনা এবং সেই সমস্ত যন্ত্র এবং কাঠামোকে তিনটে দেশ একসঙ্গে ব্যবহার করবে, সেই কথাই কিন্তু তারা লিখিতভাবে সাইন করেছে। আগামী দিন তারা অক্ষরে অক্ষরে পালন করবে বলে। তৃতীয়ত, ডিফেন্স টেকনোলজি ট্রান্সফার। যে দেশ যে প্রযুক্তিতে উন্নত তারা অপর দেশকে এই প্রযুক্তি দিয়ে সহায়তা করবে। কেবলমাত্র পরমাণু টেকনোলজি সেটা শেয়ার করা যাবে না, সেটা আন্তর্জাতিক একটি আইনি নিষেধাজ্ঞা রয়েছে। তাই পরমাণু প্রযুক্তিকে বাদ দিয়ে বাকি সমস্ত প্রযুক্তি তারা নিজেদের মধ্যে আদান প্রদান করবে এবং নিজেদেরকে আরো বেশি সামরিক দিক থেকে শক্তিশালী করবে। আর এটাই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সবচাইতে বড় ভয়। ডোনাল্ড ট্রাম্প তিনি আমেরিকার রাষ্ট্রপতি হলেও মূলত তিনি রাষ্ট্রপতি হলেন আমেরিকার যারা ধনকুবের, যারা অস্ত্র ব্যবসায়ী তাদের সর্দার। এই অস্ত্র ব্যবসায়ীরা যথা বোয়িং, লকহেড মার্টিন, আরটিএক্স কর্পোরেশন এবং নর্থ্রপ গ্রুম্যান, এরা প্রতি বছর ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকার অস্ত্র বিক্রি করে বিদেশের বাজারে। আর সেই জায়গায় কিন্তু প্রবেশ করতে চলেছে এখন এই বেইরাক্তার তুরস্কের এই সামরিক কোম্পানি। ইতিমধ্যেই গোটা পৃথিবীতে নজির সৃষ্টি করেছে। তারা এই কিজিল এলমা নামক শক্তিশালী ফাইটার জেট তৈরি করে। এমন এক ফাইটার জেট যাতে কোনো পাইলট লাগে না, আনম্যান্ড ফাইটার জেট। এবং এই ফাইটার জেটে স্টেলথ টেকনোলজি রয়েছে, অর্থাৎ যাকে খুব সহজে র্যাডারের মাধ্যমে আকাশে ধরা যায় না বা শনাক্ত করা যায় না। এবং তার গতি সুপারসনিক, অর্থাৎ দ্রুত গতি সম্পন্ন স্টেলথ টেকনোলজি রয়েছে, অথচ মানুষ থাকবে না। যদি এই ফাইটার জেট যুদ্ধ করতে গিয়ে ধ্বংস হয়ে যায় তাতেও দেশের কিন্তু কোনো সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি হবে না। তাই কিজিল এলমা ইতিমধ্যেই সামরিক বিশ্বকে, যারা অস্ত্র ব্যবসায়ী, অস্ত্র তৈরি করে, তাদেরকে রীতিমতো চমকে দিয়েছে। অপরদিকে আমরা দেখব টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ, তুরস্কের দ্বিতীয় বৃহত্তম সামরিক কোম্পানি। এই কোম্পানি ইতিমধ্যেই একাধিক রকমের ফাইটার জেট বানিয়েছে, তবে তার মধ্যে উল্লেখযোগ্য আমরা নাম নিতে পারি টাইকান ফাইটার জেট, পঞ্চম জেনারেশনের, ফিফথ জেনারেশনের ফাইটার জেট আমেরিকার F-35, যার গৌরব আমেরিকা সারা পৃথিবীতে প্রচার করবার চেষ্টা করে। ইরান যদিও তাকে যোগ্য জবাব দিয়েছে। এই ফিফথ জেনারেশনের স্টেলথ টেকনোলজির ফাইটার জেট একমাত্র তৈরি করেছিল আমেরিকা। আমেরিকাকে কেউ কেউ বলে যে চীন প্রযুক্তি চুরি করে তারা বানিয়েছে J-35। সেই চীনকে বাদ দিলে, আমেরিকাকে বাদ দিলে যদি অপর কোনো দেশ যারা নিজস্ব প্রযুক্তিতে স্টেলথ টেকনোলজির ফাইটার জেট বানিয়েছে তার নাম তুরস্ক। তুরস্ক এই ফিফথ জেনারেশনের স্টেলথ টেকনোলজির এই টাইকান ফাইটার জেট বানিয়েছে, যা যুদ্ধের ময়দানে অত্যন্ত কার্যকরী। ইতিমধ্যেই প্যারিসে একটি মহড়াতে উপস্থিত থেকে এই প্লেন দেখিয়েছে যে তার যুদ্ধ করবার ক্ষমতা কত ভয়ঙ্কর। স্বাভাবিকভাবে এই টার্কিশ এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এবং বেইরাক্তারের মতো কোম্পানিগুলো আগামী দিনে আরো অনেক বেশি শক্তিশালী হবে, কারণ সৌদি আরবের কাছ থেকে বিপুল পরিমাণের অর্থনৈতিক সাহায্য পাবে। তারা পার্টনারশিপে একসঙ্গে টাকা ইনভেস্ট করে প্রযুক্তি এবং গবেষণার মাত্রাকে বাড়িয়ে আগামী দিনে আরো শক্তিশালী অস্ত্র তারা তৈরি করবে, এটাই নিশ্চিত। স্বাভাবিকভাবে এই আমেরিকান যে কোম্পানিগুলো, তাদের কপালে বড় সড়ো চিন্তার ভাঁজ। ডোনাল্ড ট্রাম্প মারাত্মকভাবে চাপে পড়ে গেছেন প্রাথমিকভাবে এই চুক্তি হবার পর। তাই আগামী দিনে ডোনাল্ড ট্রাম্প সমস্ত রকম কূটকৌশল ব্যবহার করবেন, হুমকি দেবেন, ভয় দেখাবেন। বিশ্ব ব্যাংক এবং মনিটারি ফান্ড যে সমস্ত সংস্থা থেকে
পাকিস্তানের মতো দেশ বিপুল পরিমাণে ঋণ নিয়ে রেখেছে, সেই সমস্ত ঋণ শোধ না করলে এই দেশগুলোকে শাস্তি দেওয়ার একাধিক হুমকি কিন্তু আগামী দিনে দেবে। তাই যেভাবে 1924 সালের পর থেকে মুসলিম বিশ্বকে আলাদা করে রাখা হয়েছিল এবং মধ্যপ্রাচ্যকে এতদিন পশ্চিমী দুনিয়া শোষণ ক্ষেত্র হিসেবে ব্যবহার করে আসছিল, সেই কাজ আগামী দিনে বন্ধ হবার একটা আশঙ্কা কিন্তু দেখছে পশ্চিমী বিশ্ব। তাই ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু চেষ্টা করবেন যে পাকিস্তান, সৌদি আরব এবং তুরস্ক তাদের যে চুক্তি, বিশেষ করে সামরিক চুক্তি, এই চুক্তি যেন কোনোভাবেই বাস্তবায়িত না হয়। আর অস্ত্র তৈরি ছাড়াও এই চুক্তিতে অপর যে শর্ত রয়েছে সেটা হলো ইন্টেলিজেন্স শেয়ারিং ফ্রেমওয়ার্ক। মোসাদ এবং সিআইএ গোটা পৃথিবীতে তারা যে সন্ত্রাস চালায়, তাদের যে ইন্টেলিজেন্স সেটা অত্যন্ত শক্তিশালী। পৃথিবীর কোথায় কি হচ্ছে, আমেরিকার বিরুদ্ধে কোনো দেশ ষড়যন্ত্র করছে কিনা, বা আমেরিকার বিরুদ্ধে যখন যুদ্ধ করে কোনো দেশ, সেই দেশ কোথায় থেকে যুদ্ধ করছে, কোথা থেকে সেনাবাহিনী আনছে, কিভাবে আকাশপথে আক্রমণ করবার প্রচেষ্টা চালাচ্ছে, সমস্ত তথ্য তারা পুঙ্খানুপুঙ্খ পেয়ে যায় তাদের প্রযুক্তি এবং সারা পৃথিবীতে তাদের যে নেটওয়ার্ক রয়েছে তার সাহায্যে। এবার এই জায়গাটা যে কোনো দেশের জন্য গুরুত্বপূর্ণ। এখন সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান এই তিন দেশ যুদ্ধের বিষয়ে নিজেদের মধ্যে সমস্ত রকম তথ্য আদান প্রদান করবে বলেই তারা এই মর্মে স্বাক্ষর করেছে যে সিস্টেমেটিক ইন্টেলিজেন্স শেয়ারিং, সারা বছর নিয়মিত নিয়ম করে এই দেশগুলো নিজেদের মধ্যে সমস্ত রকম সামরিক তথ্য আদান প্রদান করবে। পাশাপাশি রিয়াল টাইম ইন্টেল শেয়ারিং, অর্থাৎ তারা প্রতি মুহূর্তে একটি দেশ অপর দেশকে তৎক্ষণাৎ তারা তথ্য আদান প্রদান করবে। এই তথ্য আদান প্রদান কোনো বিলম্ব হবে না। প্রতিটি দেশ অর্থাৎ এই তিনটি দেশ নিজেদের মধ্যে নিরন্তর তারা তথ্য আদান প্রদান করবে। এমনকি বোথ সিকিউরিটি অ্যান্ড অপারেশনাল ইন্টেল শেয়ারিং, যদি কখনো এই দেশগুলি যুদ্ধেও জড়িয়ে যায় অপর কোনো দেশের সঙ্গে, সেই যুদ্ধকালীন সময়েও একে অপরের সঙ্গে তারা তথ্য আদান প্রদান করবে। ঠিক যেভাবে আমেরিকা এবং ইসরায়েল তারা নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে। ইসরায়েল মধ্যপ্রাচ্যে যত যুদ্ধ করে সেই যুদ্ধের ব্লুপ্রিন্ট, ছক, অস্ত্র দেওয়া এবং কোথায় থেকে যুদ্ধ করতে হবে, কিভাবে যুদ্ধ করতে হবে, কখন আক্রমণ করলে সব থেকে বেশি শত্রুপক্ষকে খুন করা যাবে, তার সমস্ত তথ্যই আমেরিকা প্রদান করে ইসরায়েলকে। অপর দিক থেকে ইসরায়েল আমেরিকাকে তথ্য প্রদান করে কখন ইরানে সরকার ফেলতে হবে, কখন ইরানে হামলা চালাতে হবে, কখন সৌদি আরবের বিপ্লব ঘটাতে হবে, পৃথিবীর কোথায় কখন কিভাবে অনিষ্ট করতে হবে, তার যাবতীয় তথ্য মোসাদ প্রতি মুহূর্তে সংগ্রহ করছে এবং আমেরিকার পেন্টাগনে সেগুলো পাঠাচ্ছে। ফলে এতদিন ধরে মুসলিম বিশ্ব এই মোসাদ এবং সিআইএ চক্রের সঙ্গে লড়াই করে এটে উঠতেই পারেনি। তাই আগামী দিনে এই তিনটে দেশ তারা চেষ্টা করবে নিজেদের যে সমস্ত ইন্টেলিজেন্স রয়েছে, গোয়েন্দা বিভাগ রয়েছে, সেই গোয়েন্দা বিভাগগুলো একযোগে কাজ করবে পশ্চিমী এই আগ্রাসনের বিরুদ্ধে। পরিশেষে আরো একটি খোলা চুক্তি রেখেছে এই জোট। তারা কি জানিয়েছে যে ওপেন ফর রিজিওনাল স্টেটস টু জয়েন। পশ্চিম এশিয়ার অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে সমস্ত মুসলিম দেশগুলো রয়েছে তারা যদি মনে করে এই জোটে যোগদান করবে, তাদের জন্য দরজা খোলা রাখলো সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক। এই জোটে চাইলে যে কোনো দেশ তারা যোগদান করতে পারে। ঠিক এখানে কিন্তু বড় প্রশ্ন যেটা, ইরান কি তাহলে যোগদান করবে এই জোটে? খুব স্পষ্ট একটা অবস্থান ইরানের বর্তমান সময়ে। ইরান এই জোটের বিরোধিতা করছে না, বরং তারা প্রশংসাই করছে। কিন্তু এই মুহূর্তে ইরান কিন্তু এই জোটে যোগদান করবে না। তার বড় সড়ো কারণ এই, আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের যে দীর্ঘদিনের সামরিক সম্পর্ক, তুরস্কের সঙ্গে আমেরিকার এবং ইসরায়েলের যে পারস্পরিক সম্পর্ক, অস্ত্র নেয়া দেওয়ার যে সম্পর্ক, জ্বালানি বিক্রির যে সম্পর্ক রয়েছে তুরস্কের সঙ্গে ইসরায়েলের। অপরদিকে পাকিস্তান আমেরিকার উপর এতটাই নির্ভরশীল যে শেহবাজ শরীফ আগামী দিনে প্রধানমন্ত্রী থাকবে কি থাকবে না, ইমরান খান জেল থেকে ছাড়া পাবে কি পাবে না, সেটা কিন্তু ঠিক হয় আমেরিকার ওয়াশিংটনে বসে। তাই পাকিস্তান, সৌদি আরব কিংবা তুরস্ক এই তিনটে দেশকে এখনো পর্যন্ত পুরোপুরি ভরসা করা যায় না, বিশ্বাস করা যায় না সত্যি সত্যি তার পশ্চিমী দুনিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো মানসিক শক্তি, মানসিক স্বাধীনতা, মানসিক দৃঢ়তা তারা অর্জন করতে পেরেছে কিনা। তাই ইরান এই জোটের সঙ্গে যুক্ত হয়ে তাদের যে গোপন শক্তি বা তার তথ্য সেটা খুব সহজে ফাঁস করতে প্রস্তুত নয় ইরান। তবে ইরান এই জোটকে কিভাবে মূল্যায়ন করছে সেটা আমরা দেখে নিই। ইরান হেলস সৌদি পাক টার্কি ডিফেন্স প্যাক্ট, calls for Muslim unity amid West Asia tensions। খুব পরিষ্কার করে ইরান এই ত্রিরাষ্ট্রীয় সামরিক জোটকে সাধুবাদ জানিয়েছে। আব্বাস আরাগচি তিনি লিখেছেন যে ইরানস পাওয়ারফুল আর্মড ফোর্সেস হ্যাভ শোন দেয়ার রেডিনেস, ক্যাপাবিলিটি অ্যান্ড মাইট ফেস অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট এক্সপেন্সিভ মিলিটারি। ইতিমধ্যেই পৃথিবীর একটি মুসলিম দেশ ইরান,
সেই ইরান আমেরিকার মতো সামরিক দিক থেকে শক্তিশালী একটা দেশের বিরুদ্ধে লড়াই করে তাদের সামরিক শক্তিকে দেখিয়েছে যে পশ্চিমী বিশ্বের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে মুসলিম দেশ লড়াই করতে পারে এবং জিততে পারে। when মুসলিম স্ট্যান্ড টুগেদার, যখন মুসলিম দেশগুলি ঐক্যবদ্ধ হবে, এক জায়গায় দাঁড়াবে, উই ক্যান ফেস এভরি চ্যালেঞ্জ বাই ম্যালিশিয়াস আউটসাইডার্স হেড অন। যে আমরা পশ্চিমী দুনিয়ার সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করেও আমরা লড়াই করতে পারি, আমরা এক জায়গায় যদি হয়, এক জায়গায় যদি আমরা হই। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, সেই কথাকে স্মরণ করেছেন আব্বাস আরাগচি। টাইম টু রিলাই অন আওয়ারসেলভস, নিজেদের পায়ে দাঁড়াবার, নিজেদেরকে ভরসা করবার সময় এসেছে, আর চাটুকারিতা নয়। সৌদি আরবকে স্পষ্ট বার্তা দিয়েছে সৈয়দ আব্বাস আরাগচি, পাকিস্তান বা তুরস্ককে তো বটেই, যে আমেরিকার মুখ চেয়ে থাকা, আমেরিকার সামরিক শক্তিকে ভরসা করার দিন গেছে, এবার নিজের পায়ে দাঁড়াবার সময় এসেছে। অ্যান্ড এমব্রেস ট্রু ব্রাদারহুড, মুসলিম রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে সত্যিকারের ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ হওয়ার সময় এসেছে। সৈয়দ আব্বাস আরাগচি ছাড়াও খুব তাৎপর্যপূর্ণ একটি মন্তব্য করেছেন ইব্রাহিম রিজাই, যিনি ইরানের বিদেশ মন্ত্রক কমিশনের মুখপাত্র। তিনি জানিয়েছেন যে সৌদি মাস্ট নো দ্যাট আ পেপার এগ্রিমেন্ট উইথ টার্কি অ্যান্ড পাকিস্তান উইল নট ব্রিং দেম সিকিউরিটি। সৌদি আরবের একটি কথা স্মরণ রাখা দরকার, যে তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে কাগজে চুক্তি স্বাক্ষর করলেই তার নিরাপত্তা তৈরি হবে না। জাস্ট অ্যাজ দ্য ইয়ার্স অফ ওয়ান সাইডেড নার্সিং টু দ্য আমেরিকানস ডিড নট ব্রিং দেম সিকিউরিটি। কারণ এতদিন ধরে সৌদি আরব আমেরিকার সঙ্গে যে সামরিক নির্ভরশীলতা দেখিয়েছিল, তাতে যেমন তার কোনো কাজে আসেনি, বর্তমানে এই তুরস্ক পাকিস্তানের সঙ্গে চুক্তি করেও সৌদি আরব নিরাপদ হবে না। Reform your policies so that you do not need to beg for security from others. তোমার দেশের যে আভ্যন্তরীণ নীতি, সেই নীতির পরিবর্তন করো, যাতে করে অন্য দেশকে তোমাকে নিরাপত্তার ভিক্ষা না চাইতে হয়। আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো, বিপদে মোরে রক্ষা করো, এই প্রার্থনা সৌদি আরবকে করতে হবে না, যদি সে নিজের দেশের সামরিক অস্ত্র তৈরি করায় মনোযোগ দেয়। সে যদি আত্মপ্রত্যয়ী হয়, আত্মবিশ্বাসী হয়, নিজের উপর যদি ভরসা রাখতে পারে, তবেই সৌদি আরব নিজেকে রক্ষা করতে পারবে। অন্য কোনো দেশ এসে সৌদি আরবকে বাঁচাতে পারবে না। অর্থাৎ সৌদি আরব কিন্তু খুব কড়া বার্তা দিয়েছেন এই কথার মাধ্যমে, সেটা সৌদিজ ক্লোজ ডিফেন্স রিলেশন উইথ ইউএস। আমেরিকার সঙ্গে সৌদি আরবের যে সামরিক চুক্তি রয়েছে, নির্ভরশীলতা রয়েছে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে সৌদি আরবকে। দ্বিতীয়ত তুরস্ক, ক্লোজ ট্রেড রিলেশন উইথ ইসরায়েল। ইসরায়েলের সাথে তুরস্কের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, ইসরায়েল যে জ্বালানি ব্যবহার করে, সেই জ্বালানির সিংহভাগই আসে তুরস্কের কাছ থেকে, আজারবাইজান বা অন্য দেশের মাধ্যমে। এমনকি প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করার প্রমাণও পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে তুরস্কের বিরুদ্ধে। যে তুরস্ক ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রাখে, তাকে তেল বিক্রি করা, অস্ত্র বিক্রি করার কাজ করে। যে সৌদি আরব তার নিরাপত্তার জন্য আমেরিকাকে তার দেশে সামরিক সেনা ছাউনি করে পোষে, সেই দেশ কখনো স্বাধীন হতে পারে না। এটাই হচ্ছে ইরানের বক্তব্য। তাই ইরান যে পথে হেঁটে 50 বৎসরের স্যাংশনকে উপেক্ষা করে আমেরিকার মতো সুপার পাওয়ারকে যুদ্ধে পরাস্ত করে দেখিয়েছে, এক অনন্য নজির তৈরি করেছে। সৌদি আরব নিশ্চয়ই পারবে, যদি মানসিকভাবে তারা স্বাধীন হয় এবং আমেরিকার সঙ্গে তাদের যে নির্ভরশীলতা, সেটা যদি কমিয়ে আনে। সুতরাং ইরানের পক্ষ থেকে সৌদি আরবকে কিন্তু নতুন করে কোনো হুমকি বা সামরিক থ্রেট দেওয়া হয়নি, বরং সুপরামর্শ দেওয়া হয়েছে, যাতে আগামী দিনে পশ্চিম এশিয়ার এই মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে পশ্চিমী আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে পারে। যে স্বপ্ন দেখে পৃথিবীর প্রতিটা প্রান্তে বসবাস করা সাধারণ মুসলিম, সেই কথাকেই স্মরণ করিয়েছে ইরান। তাই আগামী দিনে আমরা আশা করব এই জোট, যে জোট ইতিমধ্যেই তৈরি হয়েছে গতকাল মক্কা সামরিক চুক্তির মধ্য দিয়ে, সেই চুক্তি বাস্তবায়িত হোক এবং মুসলিম বিশ্বে যে স্বাদ, আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবের মাটিতে গাছ হয়ে বেড়ে উঠুক। আগামী দিনে ইরান যুক্ত হোক এবং সত্যিকারেরই মুসলিম বিশ্ব শক্তিশালী হোক।